হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। গত 26শে নভেম্বর শিয়ালদা থেকে ধর্মতলা মহা আন্দোলন এবং 28শে নভেম্বর অবস্থান বিক্ষোভ কর্মসূচির পর বিদেশে লাইভে আসেন এবং এর কী ফলাফল হলো সেগুলি সম্পর্কে জানান। এছাড়া এই গত 2-3 দিন ধরে বিভিন্ন সহযোদ্ধাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া মারফত 2022 ইন্টারভিউ নোটিফিকেশান, ওবিসি আপডেট, বিভিন্ন যে তথ্য উঠে এসেছে সেগুলি আমি একটি ভিডিওর মাধ্যমে 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি। এগুলির সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় 2009 সালের নিয়োগ, যেটা আপনারা অনেকেই জানেন না, সেটি সম্পর্কে আমি লাস্টে আলোচনা করব। প্রথমে বিদেশদা 26শে নভেম্বরের মহা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেন, এই যাবৎকালের শ্রেষ্ঠ আন্দোলন তিনি দেখেছেন এটাই। কিন্তু কলকাতার বুকে এত বড় আন্দোলন হওয়া সত্ত্বেও পুরো বিষয়টি কিন্তু যে বিশেষ যে প্রচার পেয়েছে তা না, কারণ পুরো বিষয়টিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার তেমন ভূমিকা দেখা যায়নি। রিপোর্টাররা বিষয়টি তুলে ধরলেও তেমনভাবে কিন্তু খবরের মাধ্যমে এই পুরো বিষয়টি কিন্তু প্রচারে আসেনি, কারণ কোন নিউজ টিভিতে দেখানো হবে সেটা কিন্তু নিউজ রুমে ঠিক হয়, রিপোর্টাররা ঠিক করেন না। উনি এই কথাটা বারবার বললেন, নিয়োগ হলে প্রাথমিকেই হবে, বারবার ধরে এই কথাটাই বললেন, কারণ আমাদের সব কমপ্লিট, এক্সাম কমপ্লিট, শুধুমাত্র একটাই লাস্ট প্রসেস ইন্টারভিউ বাকি। অন্যান্য ক্ষেত্রে হয়তো ফর্ম ফিল আপ হয়ে রয়েছে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তাই যে কোনো আইনি জটিলতা আর মানা হবে না। ডিসেম্বরের ফার্স্ট উইক তিনি অপেক্ষা করতে বলেন, বারবার ধরে বললেন ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর এই যে জন আন্দোলন দেখা গেল কলকাতার বুকে 26 তারিখ 4 থেকে 5 হাজার মানুষের যে জনপ্লাবন দেখা গেল, এটি বিকাশ ভবন এবং পর্ষদের সামনে দেখা যাবে। কারণ এত বড় আন্দোলন করার পরও মুখ্যমন্ত্রী যখন বার্তা দিলেন না, আমরাও আইন ভাঙতে বাধ্য হব। কলকাতার বুকে এত বড় এক আন্দোলন, যেখানে পুরো যানজট বন্ধ হয়ে গিয়েছিল, সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়েছে, এত বড় একটা ইস্যু, সেটা অন্তত খবরের ডিবেটে অন্তত আসতেই পারতো। তাই পরবর্তী কর্মসূচি হিসেবে ডিসেম্বরের ফার্স্ট উইকের পরেই তিনি জানাবেন, কারণ শেষ নিয়োগ 2017 টেটে হয়েছিল। কবে নিয়োগ হয়েছিল তার দেখার প্রয়োজন নেই আমাদের, উনি এটাই বললেন। আমরা মনে রাখবো 2017 লাস্ট নিয়োগ হয়েছিল, তারপর থেকে 7 বছর পেরিয়ে গেল। তাই ডিসেম্বর মাসের ফার্স্ট উইক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য। বিদেশদা সকল বাই স্টেট পাস সহযোদ্ধাদের উদ্দেশ্যে বললেন আশা না হারাতে, কারণ তিনি এত কিছুর পরেও তিনি বললেন আমরা লাকি, কারণ 2022 স্টেটে আমরা পাস তো করেছি। এমন বহু আপনাদের বন্ধুরা আছে দেখুন, যারা 2-5 নাম্বারের জন্য পাসই করতে পারেনি, তাদের অবস্থা দেখুন। তারা 2022-এও পাস করতে পারেনি, দেখা গেলো 2023-এও যা প্রশ্ন টাফ হয়েছিল তাতে দেখা গেলো পাস করতে পারছে না। সে বললো আশা হারাবেন না, আপনি যথেষ্ট লাকি, তাই 2022 পাস করেছেন। আর আমাদের লড়াই সে অনেক এগিয়ে গেছে, আর এত আন্দোলনের পর প্রসেস অনেক এগিয়ে গেছে। এরপর 28শে নভেম্বর অবস্থান বিক্ষোভের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। প্রথমটি হলো, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মহাদেববাবু জানান, পর্ষদ থেকে শূন্যপদ চাওয়া হয়েছে, ব্যাপারটা সত্য। খুব শীঘ্রই আপনাদের নোটিশ আসবে, সব ফাইল খুঁজে বের করার কাজ চলছে। উনি আরেকটি কথা জানিয়েছেন যে ভ্যাকেন্সি যে কালেকশন সেটা কমপ্লিট হয়ে যায়নি, সেটা চলছে, অর্থাৎ ডিপিএসসিগুলোতে যে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে তার কালেকশন চলছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠেছে সেটা হলো 2009 নিয়োগ সংক্রান্ত। এই ব্যাপারে বিস্তারিত তথ্য মোহিতদা দিয়েছেন। 2009 নিয়োগ বহু পুরনো নিয়োগ হওয়া সত্ত্বেও আমাদের 2022 স্টেটের নিয়োগে কীরকম প্রভাব ফেলবে সেটা জানুন, এটা আমাদের জানা উচিত। 2009-এ যে নিয়োগ হয়েছিল তাতে বহু মানুষই যাদের নাম্বার বেশি ছিল তারা কিন্তু চাকরিটা পায়নি। তাই হাওড়া থেকে 76 জন পিটিশনার কলকাতা হাইকোর্টে মামলা করে যে আমাদের নাম্বার বেশি আছে কিন্তু আমাদের থেকে কম নাম্বার পাওয়া প্রার্থীরাও চাকরি করছে। তখন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎবাবু ডিপিএসসিগুলিকে জানান, বিশেষত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং হাওড়ার ডিপিএসসিগুলিকে, যে আপনারা এই মামলাকারীদের চাকরি দিন, না হলে আমি পুরো প্যানেলটি বাতিল করছি। এরপর কনসার্ন অর্ডার মেনে সকল মামলাকারীদের চাকরি দেওয়া হয়। কনসার্ন অর্ডার অর্থাৎ যেখানে পর্ষদ, ডিপিএসসি সবাইকার মতামত থাকবে, সেখানে কোর্টও হস্তক্ষেপ করে না। পরবর্তীকালে জাস্টিস রাজাশেখর মান্থা নির্দেশ দেন 2009 সংক্রান্ত সকল প্রার্থীরা মামলা করেছিল তাদের সকলকে চাকরি দিতে। এই রায়ের মাধ্যমে বহু মানুষ যারা এক্সামই দেননি তারাও কিন্তু ডিপিএসসি চেয়ারম্যানের হাত ধরে প্রাইমারিতে ঢুকে পড়েছেন। মোহিতদা এই ব্যাপারটি জানান একটা উদাহরণ দিয়ে, যে তাদের গ্রামে পঞ্চায়েতে যারা ইনকাম সার্টিফিকেট লিখতেন তারা বর্তমানে প্রাথমিক শিক্ষক, কারণ জাস্টিস রাজাশেখর মান্থার রায় অনুযায়ী সকল মামলাকারীদের চাকরি দিতে হবে। আর যারা সবাই মামলা করেছিল কিন্তু তখন তো এত স্বচ্ছ ছিল না, ওএমআর ছিল না, এক্সামে এত কোনো রেকর্ড থাকতো না, তাই যে সমস্ত প্রার্থীরা মামলা করেছিল সকলকে চাকরি দিতে হতো। আর ডিপিএসসি চেয়ারম্যান, আপনারা জানেন হয়তো, ডিপিএসসি চেয়ারম্যান কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা কোনো সরকারি পদাধিকারী নন, তিনি একজন রাজনৈতিক পদাধিকারী, তাই তিনি নিজের লোকেদের অনেককেই প্রাথমিক চাকরি করে দিয়েছেন।
এই ব্যাপারে ঐক্যমঞ্চ যখন হাইকোর্টে উকিলদের সাথে কথা বলে তখন ওনারা জানান আপনারা 2022 টেট উত্তীর্ণ, আর এই নিয়োগটি যেটা আপনারা কথা বলছেন সেটা 2009 নিয়োগ। এর ব্যাপারে আপনারা কোনো রকম মন্তব্য করতে পারবেন না, এতে আপনাদের কোনো রাইট নেই। সেক্ষেত্রে আইনিভাবে যেহেতু কোনো লড়ার সুযোগ নেই, তাই ঐক্যমঞ্চের সদস্যরা বারবার শিক্ষা দপ্তরকে, পর্ষদকে জানায় পুরো ব্যাপারটি, যাতে নতুন যারা চাকরি পাচ্ছে তারা যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাদেরকে বাদ দিয়ে তবে তাদেরকে চাকরি দেওয়া হোক। নতুন ভ্যাকেন্সিতে কেন তারা চাকরিটা পাবে? দরকার পড়লে তাদের জন্য সুপার নিউ পোস্ট ক্রিয়েট করা হোক, কিন্তু ভবিষ্যতের শূন্যপদ আপনারা কেন দেবেন? এই ব্যাপারে আইনি লড়াই লড়া যাচ্ছে না, কারণ হাইকোর্ট এই ব্যাপারে রায় দিয়েছে যে মামলাকারীদের এখন যদি শূন্যপদ নাও পাওয়া যায়, ভবিষ্যতে শূন্যপদ হলেও তাদেরকে চাকরি দিতে হবে। এই ডিভিশন বেঞ্চের রায়টিকে নিয়ে আবার কেস করা যাচ্ছে না, কারণ এটা সবাইকে কনসার্ন নিয়ে তবেই এই রায়টি দেওয়া হয়েছিল। এখন ঐক্যমঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে স্টে আনার চেষ্টা করা হচ্ছে। যদি স্টে এসে যায় অবশ্যই এটা ভালো, এবং ওনারা জানান এর মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে সেটা খুব ভালো হয়, তাহলে এই আইনি জটিলতা থেকে মুক্ত হওয়া যাবে। কারণ 2009 সালে দুর্নীতিগ্রস্ত রিক্রুটমেন্টকে যদি বন্ধ না করা যায়, ভবিষ্যতে শূন্যপদ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। শেষে ওবিসি মামলা সম্পর্কে বললেন যে ডিসেম্বরে গুরুত্বপূর্ণ অনেক মামলারই ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। ওবিসি মামলারও একটি শুনানি রয়েছে। 28 নভেম্বর ওনারা পর্ষদ থেকে জানিয়ে এসেছেন যে এত পরিমাণ জনপ্লাবন কিন্তু 26 নভেম্বর হয়েছে, তাই ওবিসি মামলা দেখিয়ে অন্যান্য আইনি জটিলতা দেখে কিন্তু এদের ঠেকে রাখা যাবে না। এরপর মহিদ্দা জানান আর হয়তো খুব বেশি দেরি হবে না, সরকারকে একটা ডিসিশন নিতেই হবে। হয় তারা হাইকোর্টের নির্দেশ মেনে ওবিসিদের বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে বলবে, সে যে কোনো ডিপার্টমেন্টে, প্রাইমারি ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে, বা তারা পুরনো রায়ে বহাল থাকবেন। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গত 3-4 দিনের। তো আপনারা যারা এই তথ্যগুলি সোশ্যাল মিডিয়া থেকে পান না বা আপনাদের নজরে এড়িয়ে যায়, তাদের জন্য পুরো বিষয়টি আমি অত্যন্ত সংক্ষেপে আমার ইউটিউব চ্যানেলে আনছি। তো আপনারা যারা আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।